আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের গতকালকে তোমাদের যে আগামী যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার সিলেবাস তোমরা সব পেয়ে গেছো আশা করি। তো ম্যাথের আমরা দেখলাম 1 থেকে 18 অধ্যায়, 1 থেকে 18 অধ্যায় এইটা পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের যেটা বাদ গেল সেটা হচ্ছে পুরো ত্রিকোণমিতিটা সম্পূর্ণ বাদ। তো ঠিক আছে, এখন মাধ্যমিক পরীক্ষার জন্য এখন তোমাদের বাদ দিয়েছি, ঠিক আছে, কিন্তু ওটা যারা সায়েন্সে পড়বে তাদেরকে তো ওটা করে নিতেই হবে, তাহলে তো 11-এ গিয়ে প্রবলেম হবে। তো সে যাই হোক, এখন আমরা মাধ্যমিকের কথা বলি। মাধ্যমিকে তোমরা যেটা তোমাদের এখন যেটা করবে সেটা হচ্ছে 1 থেকে 18 অধ্যায়। এই 1 থেকে 18 অধ্যায় মধ্যে যেগুলো আছে সেগুলোকে তোমরা করবে। আর বাদ গেল তোমাদের পুরো ত্রিকোণমিতিটা এবং রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতির টোটালটা এবং রাশিবিজ্ঞান। আর জ্যামিতির মধ্যে বাদ গেছে পিথাগোরাসের উপপাদ্য, এবং পরিমিতির মধ্যে একটা বাদ গেছে, সেটা হচ্ছে বিভিন্ন যে ঘনবস্তুর সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, বিভিন্ন ঘনবস্তুর সমস্যা, সেখানে একটা আছে, এইটা বাদ গেছে। এই কটা বাদ, আর বাদ বাকিগুলো তোমাদের হবে। তাহলে তোমাদের যে 4টে এখন পার্ট দাঁড়ালো, তোমাদের যে টোটাল যে সিলেবাস 2021-এর মাধ্যমিকের সিলেবাসে 4টে পার্ট দাঁড়ালো। তার মধ্যে একটা হচ্ছে বীজগণিত, সেখানে কোনো বাদ নেই, যা ছিল সবটাই আছে। 2 নম্বর হচ্ছে পাটিগণিত, সেটাকেও কিছু বাদ নেই, যা ছিল সবটাই আছে। 3 নম্বর হচ্ছে জ্যামিতি, পিথাগোরাসটা বাদ দিয়ে বাদ বাকি সবটাই আছে। আর পরিমিতি, বিভিন্ন ঘনবস্তুটা বাদ দিয়ে বাদ বাকি সবটাই আছে। এই 4টে পার্টে তোমাদের পরীক্ষা হবে, এই 4টে পার্টকে নিয়ে তোমাদের পরীক্ষা হবে। তো এবার থেকে আমরা তোমাদের আজকে আমি সম্পাদ্যটা করে দেবো, আর একদিন হয়তো সম্পাদ্যটা লাগবে। তারপর থেকে তোমাদের যে সিলেবাস আমরা যেটা করাবো, আমি আর মোস্তফা স্যার, সেটা হচ্ছে আমি 2টো পাঠ করাবো, পাটিগণিত আর জ্যামিতি। আর মোস্তফা স্যার যেহেতু পরিমিতি করাচ্ছিলেন, উনি পরিমিতিটাই করাবেন, আর বীজগণিতটা করাবেন। আর বীজগণিত আর পরিমিতি মোস্তফা স্যার করাবেন যতদিন স্কুল খুলছে ততদিন। আর পাটিগণিত এবং জ্যামিতি করাবো আমি, ঠিক আছে, পাটিগণিত এবং জ্যামিতি আমি করাবো। আর আর পরিমিতি আর বীজগণিতটা মোস্তফা স্যার করাবে। আজকে সেই মতো তোমাদের আগের দিন উপপাদ্য করেছি, উপপাদ্য শেষ করেছি, 5টা উপপাদ্য শেষ করেছি। তো 5টার মধ্যে তোমরা একটা উপপাদ্য বাদ দিয়ে দেবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা 49, উপপাদ্য নাম্বার 49। সেই উপপাদ্য নাম্বার 49টা তোমরা বাদ দিয়ে দেবে। তাহলে ওটা বাদ দিলে আর তোমাদের থাকে 4টে, সেটা হচ্ছে 38 নম্বর উপপাদ্যটা সব থেকে 1 নম্বরে করবে, ওইটা ভাইটাল সব থেকে। তারপরে 2য় নম্বরে তোমরা করবে 34, 3য় নম্বরে করবে তোমরা 32, এবং 4র্থ নম্বরে করবে তোমরা 48। এই 4টে উপপাদ্য, এই 4টে উপপাদ্য তোমাদেরকে ভালো করে করতে হবে। এবং আজকে যেটা করাবো সম্পাদ্য মেনলি আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত। খেয়াল করবে এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, এটা খেয়াল করবে যে মেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। আশা করি 99% এবারে অন্তর্বৃত্ত পড়বে, তবু আমরা পরিবৃত্ত শিখে নেব। তাহলে অন্তর্বৃত্ত আজকে করবো। তো অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত যখন আমরা করব, তখন মেনলি এটাকে 2টো পার্ট থাকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা করছি সম্পাদ্য অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে হচ্ছে অন্ত মানে ভিতরে, বৃত্ত মানে বৃত্ত। তাহলে ভিতরে বৃত্ত, কার ভিতরে বৃত্ত? না, ত্রিভুজের ভিতরে বৃত্ত। তো এই যখন সম্পাদ্যটা হয়, তখন এই সম্পাদ্যটার 2টো পার্ট থাকে। পার্ট 1 হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি ত্রিভুজ অঙ্কন,
আর 2 নম্বর পার্ট হচ্ছে অন্তর্বৃত্ত, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। ঠিক আছে, ত্রিভুজ অঙ্কন আমরা ক্লাস 7-এ আমরা শিখেছি। কি কি ত্রিভুজ? যেমন ধরো 1 নম্বর অনেক রকম ত্রিভুজ দিতে পারে। 1 নম্বর সমবাহু ত্রিভুজ দিতে পারে। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার 3টে বাহু সমান, অর্থাৎ একটি বাহুর মান বলে দেবে, হয়তো একটা 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, এই ধরনের অঙ্ক দেবে। তাহলে সমবাহু সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ দিতে পারে। সমদ্বিবাহু এগুলো তোমরা ক্লাস 5-6 থেকে শিখে আসছো, আর 7-এ গিয়ে তোমরা খুব ভালো করে পড়েছো ত্রিভুজ অঙ্ক। আর 3 নম্বর সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ মানে যে 3টে বাহুই আলাদা, একটা 5 সেমি, একটা 6 সেমি, একটা 7 সেমি, এরকম কিছু। ঠিক আছে, এছাড়াও আমাদের দিতে পারে, কি দিতে পারে না, দুটি কোণ একটি বাহু দিয়ে বলতে পারে ত্রিভুজ, অর্থাৎ দুটি কোণের মান বলে দেবে আর একটি বাহুর মান দিয়ে দেবে, দিয়ে তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে। বা তোমাকে দিতে পারে একটি কোণ দুটি বাহু, এটা দিতে পারে। এছাড়াও তোমাকে আর একটা দিতে পারে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই 6 ধরনের ত্রিভুজ তোমাকে, সমকোণী, এই 6 ধরনের ত্রিভুজ তোমাকে দিতে পারে। ঠিক আছে, সমবাহু মানে যার 3টে বাহুর দৈর্ঘ্য 1, অর্থাৎ সেখানে একটি বাহুর মান বলে দেবে। সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে 2টো বাহুর মান বলে দেবে, অর্থাৎ একটা 5 সেমি হয়তো বললে একটা ত্রিভুজ অঙ্কন করো যার ভূমিটা 5 সেমি এবং সমান বাহুদের প্রত্যেকটা 7 সেমি, অর্থাৎ ভূমিটাকে 5 এঁকে এই দুটোকে 7 আঁকতে হবে। ঠিক আছে, এরকম ধরনের বিষমবাহু ত্রিভুজ 3টে বাহুর আলাদা আলাদা মাপ দিয়ে দেবে, ত্রিভুজ আঁকতে হবে। এখানে একটা বাহুর মাপ দেবে, এখানে 2টো কোণ হয়তো বললে একটা 70 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, আর একটা বাহু বললো 7 সেমি। তখন কি করবে না, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কিভাবে আঁকতে হবে? 7 আমি আগে বলে দিয়েছি না, একটা 7 সেমি আর একটা 7 সেমি বাহু আর 2টো কোণ বলে দিয়েছি, এরকম মাপ বলে দিয়েছি। তাহলে কি করে আঁকবো না, প্রথমে 7 সেমিটা নিয়ে নেবে, এই কোণের সমান কোণ এখানে আঁকতে হবে, এই কোণের সমান কোণ, এই কোণের সমান কোণ এখানে আঁকতে হবে। ঠিক আছে, এই ত্রিভুজ আঁকতে হবে। ঠিক একইভাবে এটা আর সমকোণী ত্রিভুজ তোমরা জানো, সেটা একটা 2টো বাহু দেওয়া থাকবে, লম্ব হয়ে যাবে, লম্ব আগে লম্ব এখানে থাকবে, লম্বটা 90 ডিগ্রি কোণ, চাঁদার সাহায্যে নয়, এটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার 2টো বাহু দেওয়া থাকলো, যদি এই বাহু একটা বাহু দেওয়া থাকতে পারে, একটা অতিভুজ দেওয়া থাকতে পারে, আবার 2টি বাহু দেওয়া থাকতে পারে, তখন ত্রিভুজটা অঙ্কন করে দেবে। তাহলে এই ত্রিভুজ অঙ্কনগুলো ক্লাস 7-এ তোমাদেরকে ভালো করে করানো আছে, ত্রিভুজ অঙ্কন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার অন্তর্বৃত্ত আঁকতে গেলে 2টো পার্ট, একটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন আর একটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন। তো ত্রিভুজ অঙ্কন মোটামুটি তোমরা দেখলে যে ত্রিভুজ অঙ্কন 6 রকমের হয়। এইবার অন্তর্বৃত্ত অঙ্কন, তাহলে আমি একটা করে দেখাই যে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার 2টি বাহু, একটা 5 সেমি আর একটা 7 সেমি, আর একটা কোণ বলেছে 50 ডিগ্রি দিয়ে ত্রিভুজটা আঁকতে বলেছে, সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে বলেছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে 7 সেন্টিমিটার রাখবো, এই 7 সেন্টিমিটার প্রথমে এখানে এখানে। এইবার তাহলে 7 সেন্টিমিটার নাম দিয়ে দিলাম AB। এইবার এ বিন্দুতে এই 50 ডিগ্রি কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকতে গেলে কি করতে হয় না, একটা বৃত্তচাপ আঁকতে হয়, সেম বৃত্তচাপ, সমান বৃত্তচাপ এখানে আঁকতে হবে। এবার এইখানে এই বৃত্তচাপ এই বাহু দ্বারা বৃত্তচাপ, এখান থেকে এই মাপটা নিতে হয়, এইখান থেকে মাপটা কেটে নিতে হয়, দিয়ে এটা বাড়িয়ে দিলাম, হলো। তাহলে এটা হয়ে গেল, এটা 50 ডিগ্রি হয়ে গেল, এটা 7 সেমি হয়ে গেছে, বাকি থাকলো 5 সেমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নেব। তাহলে কি হয়ে গেল, এটা কি হলো, ত্রিভুজ হলো। ABC একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। তাহলে আমার ফার্স্ট পার্টটা শেষ। এবার সেকেন্ড পার্ট, অন্তর্বৃত্ত কি করে আঁকবো। অন্তর্বৃত্ত আঁকতে গেলে প্রথম কাজ, দুটো কাজ মনে রাখতে হবে। নাম্বার 1 কাজটা কি, যে কোনো 2টি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমি এক্ষেত্রে আমি A আর B কে করলাম, তাহলে কোণ A এন্ড কোণ B একে কি করব, সমদ্বিখণ্ডিত
খণ্ডিত, এটা মাথায় রাখবে। তাহলে কোণকে সমদ্বিখণ্ডিত করে কি করতে হয় না, একটা বৃত্তচাপ আঁকতে হয়। সেই বৃত্তচাপ বাহুদ্বয়কে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ এবং অপর বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ, এখান থেকে একটা এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে এইখানটা এটা দিয়ে যোগ করে বাড়িয়ে দাও। ঠিক আছে, ঠিক একইভাবে বি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং এখান থেকে একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে এটা বাড়াতে হবে। হলো, তাহলে 1 নম্বর কাজটা হয়ে গেল। 2 নম্বর কাজটাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম আমি দিলাম ও। এই ও বিন্দু থেকে এ বি এর উপর কি আঁকতে হবে, ও বিন্দু থেকে এ বি এর উপর লম্ব আঁকতে হবে। কি করে লম্বটা আঁকবো না, লম্বটা যদি আঁকতে তখন কি করবো, এইখানে কম্পাসের কাঁটাটা বসিয়ে এমন একটা বৃত্তচাপ নেব যাতে যাতে আমার এই এ বি সরলরেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করে। তাতে আমার যদি বাড়াতে হয় কম্পাসটাকে বাড়িয়ে নেবো বা কমাতে হলে কমিয়ে নেবো, এমন মাপ নেবো যেন দুদিকে দুটো বিন্দুতে ছেদ করে। এরকম যেন হয় একটাই ছেদ করে আর একটা বাইরে চলে হবে, এখানে একটা এখানে বাইরে হবে না, এইখানে একটা এখানে বাইরে, সেটাও হবে না। এই এ বি রেখাংশকে দুটো বিন্দুতে যেন ছেদ করে সেই রকম আমরা মাপ নেব। ক্লিয়ার? মাপ নেওয়ার পর যে দুটি বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে বাইরে একটা লম্ব এই বৃত্তচাপ এবং এই ছেদ বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ একে ক্রস করে দিয়ে এই কেন্দ্র এই যেখানে এখান থেকে একটা দাগ রেখে দেবো লম্ব। হয়ে গেল। এবার কি করব, এবি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি। এই ওডি এর মাপ নেব, মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে দেবো। এটাকে বলা হয় অন্তর্বৃত্ত, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত। তার দ্বিতীয় 2 নম্বর কাজটা কি, 2 নম্বর কাজটা হলো ও বিন্দু থেকে এ বি এর উপর লম্ব। 3 নম্বর কাজটা হলো ওডি এর মাপ নিয়ে বৃত্ত অঙ্কন। তাহলে 3টে পয়েন্ট আমার, তাহলে 1 নম্বর পয়েন্ট আছে এ কোণকে সমদ্বিখণ্ডিত করা, 2 নম্বর কাজ হচ্ছে বি কোণকে সমদ্বিখণ্ডিত করা। এই এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করা। লম্ব অঙ্কন করলে দেখা যাবে যে ডি বিন্দুতে ও বি কে ছেদ করেছে এটা সরলরেখাটা, তাহলে ওডি এর সমান মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত অঙ্কন। তাহলে এটা কিন্তু দেখা যাবে, এটা জাস্ট তোমাদের পড়ানোর জন্য লিখে দিয়েছি, এটা কিন্তু পরীক্ষা কিছু করবে না, এটা জাস্ট তোমরা যাতে ভুলে না যায় তার জন্য। নাম্বার 2, তাহলে এরপরে আমাকে কি লিখতে হবে, এই টোটাল জিনিসটা যা কিছু করবে সবই পেন্সিল এবং কম্পাসের সাহায্যে। আর এরপরে যেটা লিখতে হবে সেই লেখাটা লিখে নাও। কি লিখবে, এই নিচেটাই লিখবে। কি লিখবে, যে প্রদত্ত শর্তে ত্রিভুজ এবিসি অঙ্কন করিলাম। ইহার ও কেন্দ্রীয় অন্তর্বৃত্ত অঙ্কন করিলাম। এই কথাটা তোমাকে লাস্টে লিখতে হবে। তাহলে একটা হচ্ছে এই একটা পার্ট প্রদত্ত, মানে যে কি কি দেওয়া আছে সেখান থেকে ত্রিভুজের পর অন্তর্বৃত্ত পরে লেখা হয়। টোটাল কাজটা করার জন্য তুমি নাম্বার পাবে কত, 5। বোঝা গেল? তাহলে এটা হলো অন্তর্বৃত্ত। তাহলে আমার ত্রিভুজ আঁকতে হবে এবং ত্রিভুজে অন্তর্বৃত্ত আঁকতে হবে। এবার যদি আমি পরিবৃত্ত আঁকলাম, সেক্ষেত্রে ওরা ত্রিভুজ আঁকতে হবে প্রথমে। যদিও পরিবৃত্ত তোমাদের দেওয়ার চান্স মানে 1%, 99% চান্স হচ্ছে অন্তর্বৃত্ত, 1% চান্স হচ্ছে পরিবৃত্ত। বাই চান্স যদি ভুল করে পরিবৃত্ত দিয়ে ফেলে সেই ক্ষেত্রে পরিবৃত্তটা কি করব না, ওই ত্রিভুজ আঁকতে হবে। ঠিক একই পদ্ধতি ত্রিভুজটা আঁকলাম, হলো।
ত্রিভুজটা আঁকা হলো। তাহলে পরিবৃত্ত কি করে আঁকবো না, এখানে দেখো ত্রিভুজের এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটে বাহু, এবি একটা বাহু বা রেখাংশ, বিসি একটা রেখাংশ এবং এসি একটা রেখাংশ। এই তিনটে রেখাংশের মধ্যে যে কোনো দুটি রেখাংশকে আমরা কি করব না সমদ্বিখণ্ডিত করব। যে কোনো দুটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে যদি আমি এবি কে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এ বিন্দু থেকে এবি রেখাংশের অর্ধেকের বেশি চাপ নিয়ে একবার উপর দিকে বৃত্তচাপ আর একটা নিচের দিকে বৃত্তচাপ, ঠিক বি বিন্দুকে কেন্দ্র করে উপরে একটা নিচে একটা বৃত্তচাপ, এটা বাড়িয়ে দিতে হবে। এবার এবি কে হলো হয় এসি কে নালে বিসি কে, যে কোনো একটাকে করলেই হবে। যদি বিসি কে করি তাহলে বি বিন্দু থেকে বাইরে থেকে একটা বৃত্তচাপ এবং বি বিন্দু থেকে ভেতর থেকে একটা বৃত্তচাপ। খেয়াল করবে বৃত্তচাপটা কিন্তু বিসি এর অর্ধেকের যেন বেশি হয়, চাপের মাপটা আন্দাজ করে অর্ধেকের যেন বেশি নেবে। ঠিক সি বিন্দু থেকে একই চাপ নিয়ে কাটলাম, দেখা গেল এটা দিয়ে এইখানে বিন্দু ছেদ করেছে। এই দুটো সমদ্বিখণ্ড বাহুদ্বয়ের সমদ্বিখণ্ড দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এই ও থেকে যে কোনো একটা কর্ণ, যে কোনো কর্ণ বলছি, যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করো। ও থেকে ত্রিভুজে যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করার পর সেইটার মাপ নিয়ে এই ও বি এর মাপ নিয়ে কি করব, আর কোনো কাজ নাই, এটা হলো পরিবৃত্ত। তাহলে এখানে পরিবৃত্তের ক্ষেত্রে কি করতে হয় না, পরিবৃত্তের ক্ষেত্রে কি করতে হয়, পরিবৃত্তের ক্ষেত্রে বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়, আর অন্তবৃত্তের ক্ষেত্রে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। অন্তবৃত্তের ক্ষেত্রে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয় এবং এই সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর লম্ব আঁকতে হয়, দুটো কাজ করতে হয়। আর পরিবৃত্তের ক্ষেত্রে শুধু বাহুকে সমদ্বিখণ্ডিত করলেই হবে এবং সেই সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু থেকে যে কোনো একটা শীর্ষকোণ যোগ করে তার মাপ নিয়ে বৃত্তটা আঁকতে হবে এবং আঁকার পর অবশ্যই এই কথাটা লিখতে হবে, শুধু অন্ত জায়গায় পরিকথার উল্লেখ হবে, আর কিছু নয়। হলো এই তোমাদের সম্পাদ্য, একটা হচ্ছে অন্তর্বৃত্ত আর একটা হচ্ছে পরিবৃত্ত। এই দুটো জিনিস করালাম। নেক্সট দিনকে যেটা করাবো, স্পর্শটা দেখি না, তাহলে আমাদের সম্পাদ্য শেষ হয়ে যাবে, ফালতু রেখে লাভ নাই। স্পর্শ, তাহলে সম্পাদ্য শেষ। স্পর্শ মেনলি আমাদের পরে বৃত্তের কোন একটা বৃত্ত বলে দেবে যে একটা 3 সেমি কি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটু বৃত্ত অঙ্কন করো। বৃত্ত অঙ্কন করা হলো, বৃত্ত অঙ্কন করো, তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি আমি। তো এই বৃত্তের বহিস্থ কোন একটা বিন্দু, বহিস্থ কোন একটা বিন্দু বলছি, প্রশ্নটা কেমন এরকম থাকতে পারে বা প্রশ্নটা এরকম থাকতে পারে যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং এর কেন্দ্র থেকে 8 সেমি দূরে একটা অবস্থিত, কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক অঙ্কন করো। কখনো বলবে একটি, কখনো বলবে দুটি। তাহলে এখানে দুটো, ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি আর কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব হচ্ছে ধরো 8 সেমি দেওয়া আছে। তাহলে আমি কি করব, প্রথমে 8 সেমি এঁকে নেব, প্রথমে 8 সেমিটা ফার্স্ট এঁকে নেব। 8 সেমিটা আঁকার পর এই 3 এর মাপটি এখান থেকে বৃত্ত আঁকবো। প্রথমে 8টা এঁকে নেব, 8টা আঁকার পর 3 এর মাপটি এখান থেকে বৃত্ত আঁকবো। এবার কাজটা কি, এবার কাজটা কিছুই নেই, এই ও আর পি এই সরলরেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করলে কি করতে হয়, অর্ধেকের বেশি চাপ নিয়ে একবার উপর দিক একবার নিচের দিক, এখান থেকে একবার উপর দিক এবং একবার নিচের দিক। তাহলে হলো যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে যে কোনো একটা দিকের মাপ নিয়ে কি আঁকবো, একটা অর্ধবৃত্ত। হলো অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের পরিধিটা বা বৃত্তচাপটা এটা বৃত্তের যে অংশে ছেদ করেছে সেই অংশের সাথে পি যোগ করব, তাহলে হয়ে যাবে
পর্ষদ যোগ করে বাড়িয়ে দেবে। এটা ধরো পি টি, ঠিক আছে, হলো। তাহলে কি করলাম না, প্রথমে ওপি 8 সেমি নিয়ে নিলাম। 8 সেমি নেওয়ার পর যেহেতু বৃত্তের ব্যাসার্ধটা বলে 3 সেমি ব্যাসার্ধ, অনেক সময় খেয়াল করবে এটা ব্যাসার্ধটা ব্যাস বলে দেবে 6 সেমি, তুমি আনন্দানন্দ 6 এঁকে দিও না, কারণ সেটা ব্যাস দিয়ে কোনো বৃত্ত আঁকতে নেই, ব্যাসার্ধ দিয়ে বৃত্ত আঁকতে হয়। তাহলে ব্যাসার্ধের মাপ নিয়ে বৃত্ত আঁকতে হয় আমাদের। তাহলে ব্যাসার্ধ 3 হলে বৃত্ত আঁকলাম একটা 3। এবার কি করব, ও থেকে পি পর্যন্ত যে সরলরেখাংশটা আছে সেই সরলরেখাংশটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের চাপ নিয়ে ও থেকে দুটো বৃত্তচাপ দুদিকে, পি থেকে দুটো বৃত্তচাপ দুদিকে দিয়ে একটা সরলরেখাটা টানবো এবং সেই বিন্দুটাকে কেন্দ্র করে ওপি এর মাপ নিয়ে, ওপি এই মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে নেবো, যেটা ও না, এটা ধরো একটা অন্য নাম দাও, এটা ধরো ও নাম দিয়েছি যেহেতু, এটা ধরো এ, এপি, এপি এর নাম, এপি এর মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে নিলাম। অর্ধবৃত্তটা বৃত্তের যে অংশে ছেদ করেছে সেইখান থেকে পি পর্যন্ত একটা সরলরেখাংশ টানলাম, সেটাই হবে কি স্পর্শক হয়েছে। যদি স্যার দুটো আঁকতে দেয় তখন কি করবে, তখন কিছু নাই, এই একই মাপ নিয়ে এই বৃত্তটাকে কমপ্লিট করে দেবে। তাহলে এটা যেখানে ছেদ করবে সেইখান থেকে এই বৃত্তটা হয়ে যাবে। তাহলে একটা আঁকতে দিলে অর্ধবৃত্ত আঁকবে, দুটো আঁকতে দিলে গোল আঁকবে, যে দুটো বিন্দু ছেদ করেছে সেই দুটি হবে স্পর্শক, ঠিক আছে। তাহলে কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এক্স ও পিটি, পিটি আর ও পি এক্স দুটি স্পর্শক অঙ্কন করিলাম, ঠিক আছে। এই হবে তোমাদের স্পর্শক। তাহলে এই স্পর্শক, এটার চান্স কত, এটার চান্স 5%। তিনটে সম্পাদ্য দিয়েছি, দেখে নাও একবার, বলে দিচ্ছি। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর স্পর্শক। তোমাদের পড়বে কটা, দুটো। তাহলে এটা পড়বে, এটা অবশ্যই পড়বে, আর এই দুটোর মধ্যে একটা পড়বে, এটা অবশ্যই পড়বে, আর এই দুটোর মধ্যে একটা পড়বে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে তুমি অন্তর্বৃত্তটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে আমি এটাও বলবো, যদি পরিবৃত্ত পড়ে আর অন্তর্বৃত্ত পড়ে, দুটোই পড়ে না কোনোদিন, হয় অন্তর্বৃত্ত আর এইটা পড়বে, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। যদি স্পর্শক পড়ে তখন তো অন্তর্বৃত্ত করতে যাবে না, কারণ অন্তর্বৃত্ত মিলবে না, না মিললে 1 নাম্বার কাটবে। যেমন যদি স্পর্শক আর পরিবৃত্ত করে তাহলে কিন্তু পরিবৃত্ত করবে, স্পর্শক করবে, পরিবৃত্ত করবে। তাহলে এইটাকে চেষ্টা করবে না, একান্তই মানে যদি দ্বিতীয়টা কমন করে যায় তাহলে এটাকে চেষ্টা করবে না করতে, আর এটা যত না করো তত বেটার, কারণ এটাকে মিলতে চায় না, আর 1 নাম্বার করে আমার কাটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই তোমাদের আজকে থাকলো, 3টে সম্পাদ্য তোমরা শেষ করে দিলাম। নেক্সট দিন থেকে আমরা তোমাদের যেটা করবো সেটা হচ্ছে, আমি পাটিগণিত এবং জ্যামিতি করবো, উপাদ্য শেষ হয়ে গেল, সম্পাদ্য শেষ হয়ে গেল, আমি জ্যামিতি শর্ট কোশ্চেন এবার ধরবো এবার থেকে, আর পাটিগণিত করবো, আর ওদিকে মোস্তফা স্যার ওটা কি করবেন, বীজগণিত আর পরিমিতি, ঠিক আছে। ভালো করে পরীক্ষা দাও, সিলেবাস পেয়ে গেছো, এবার তোমার সেই সিলেবাস অনুসারে প্রতিটা বিষয়ে পড়া শুরু করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে।